আজকে আমি পরিবেশ রসায়নের যে অংশ পর্যন্ত আলোচনা করা হয়েছিল এর পূর্বে তারপর থেকে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং এর গাণিতিক ব্যাখ্যা পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব হলো গ্রাহামের ব্যাপন সূত্র ও এর গাণিতিক ব্যাখ্যা। গ্রাহামের ব্যাপন সূত্র ও এর গাণিতিক ব্যাখ্যা। তো এখন ব্যাপন সূত্র বা ব্যাপন সম্পর্কে, ব্যাপন অনুব্যাপন সম্পর্কে আমরা আগে থেকেই জানি, সেটাই আমরা একটু আলোচনা করি। ব্যাপন কি এবং এই ব্যাপন হারের এই সূত্র বুঝতে আমাদের ব্যাপন সম্পর্কে আগের যে ধারণা সেটা একটু কাজে লাগবে। যেমন কোনো একটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে অন্য কোনো একটা মাধ্যমে যে ছড়িয়ে পড়ে এটি হচ্ছে ব্যাপন। আর এই ছড়িয়ে পড়াটা নির্ভর করে তার ভরের উপর। এটা তো আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে ভর যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে হালকা হয় বস্তুটা এবং তার বাতাসে বা অন্য কোনো মাধ্যমে তার ছড়িয়ে পড়াটা সহজ হয়। তো এটা আমরা এসএসসিতেও পড়ছি যে বস্তুর ভর কম তার ব্যাপন হার বেশি, আবার যার ভর বেশি তার ব্যাপন হার কম। তো পাশাপাশি ব্যাপনের পাশে আরেকটু আলোচনা আছে, সেটা হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। তো ব্যাপন ছিল যে স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে অন্য কোনো পদার্থ অন্য কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়া এটা। কিন্তু নিঃসরণ হচ্ছে যে উচ্চ চাপের স্থান থেকে সূক্ষ্ম ছিদ্র পথে নিম্ন চাপের স্থানে ছড়িয়ে পড়াটা, এটাকে বলা হয় নিঃসরণ। যেমন ব্যাপনের উদাহরণ, যেমন আমরা যদি কোনো বডি স্প্রের কথা চিন্তা করি, বডি স্প্রেতে যখন আমরা স্প্রে করি তখন ভিতরের যে উচ্চ চাপে থাকা তরল পদার্থ বা উচ্চ পদে থাকা ইমালশন জাতীয় বিভিন্ন মিশ্রণ, তো এইটা সূক্ষ্ম ছিদ্রপথে, স্প্রের যে সূক্ষ্ম ছিদ্রপথে বাইরে বের হয়ে আসে। যে বাইরে বের হইলো, বের হয়ে যখন সে ছড়িয়ে পড়লো, বের হওয়ার সময়টা ঘটছে হলো নিঃসরণ বা অনুব্যাপন। এরপরে বের হয়ে এক জায়গায় যে পর্যন্ত ছড়িয়েছিল আস্তে 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 এই স্থান থেকে পুরা ওই তার নির্দিষ্ট একটা এলাকার মধ্যে পুরাটা এলাকায় ছড়িয়ে পড়ছে। এই যে পরবর্তীতে যে ছড়িয়ে পড়া ওইটা ছিল ব্যাপন। ওইটা ছড়িয়ে পড়তে আমি অন্য কোনো চাপ বা অন্য কোনো কাজ করিনি, আমাকে বাইরে থেকে কোনো কাজ করতে হয়নি। কিন্তু ভিতর থেকে স্প্রে করতে সময় ভিতর থেকে যখন বের হয়েছে তখন আমাকে স্প্রে করতে হয়েছে এবং সূক্ষ্ম ছিদ্রপথে বেরিয়ে পড়ছে, এটা ছিল নিঃসরণ বা অনুব্যাপন। এখন আমরা এসএসসি যে ধারণা, সেই ধারণা থেকেই গ্রাহামের ব্যাপন সূত্রটা বুঝতে পারবো যে ভর যার কম তার ব্যাপন হার বেশি। একই সাথে আর ভর থেকে যদি আমরা ঘনত্বের দিকে যাই তাহলে ভর এবং ঘনত্ব প্রায় একই রূপ রাশি, একই জিনিস বোঝায়, প্রায় একই জিনিস বোঝায়, যদিও আমরা পরবর্তীতে ঘনত্ব বিষয়টা বুঝবো। তো এই ঘনত্ব যার বেশি তারই কি হবে, ব্যাপন হার কম হবে। আণবিক ভর বেশি হলে যেমন ব্যাপন হার কম, ঠিক এমনি ঘনত্ব যদি কম হয় তো ব্যাপন হার বেশি হবে। তো বিজ্ঞানী গ্রাহাম তার ব্যাপন সূত্রটা এরকম ভাবে লেখা হয়েছে যে স্থির তাপমাত্রা ও চাপে, তার মানে গ্রাহামের পরীক্ষাটা হচ্ছে তাপমাত্রা এবং চাপকে স্থির রেখে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা প্রতিটি অনলাইন ক্লাসে অন্তত একটা করে সূত্র, মানে যতটুকু পড়ানো হয় একটা করে সূত্র, এটা বারবার ক্লাসটা দেখে কয়েকবারে বুঝে নেওয়ার চেষ্টা করব। একটু ধীরে হইলেও, অল্প সময় এবং একটু ধীরে হইলেও একটা টপিক যেন তোমরা ভালো করে বুঝতে পারো এবং অল্প পরিশ্রমী, সেই জন্য আমি একটু ধীরে ধীরে পড়াবো। তো কোন গ্যাসের ব্যাপন হারটাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, ব্যাপনের হারটাকে যদি আর দিয়ে প্রকাশ করি এবং ঘনত্বটাকে যদি ডি দিয়ে প্রকাশ করি, হার রেটের আর ডেনসিটি ডি, বা এরকম সবসময় যে প্রতীকটা ব্যবহার করা হয় এটা যে তার ইংরেজি নাম বা বাংলা নামের কোনো প্রথম অক্ষরই হয় তা কিন্তু না। তবে এই ক্ষেত্রে ব্যাপন হার যেহেতু রেট আর দিয়ে প্রকাশ করা হয়েছে,
আর ডেনসিটি বা ঘনত্ব যদি প্রকাশ করা হয় তাহলে গ্রাহামের এই সূত্র অনুসারে আর সমানুপাতিক হলো 1/√d, যেহেতু ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা বিজ্ঞানী গ্রাহাম তার পরীক্ষালব্ধ ফলাফল এবং পরীক্ষালব্ধ ফলাফল থেকে বলেছেন। তো এই আর সমানুপাতিক হলো 1/√d কখন? যখন T ও P স্থির, যখন তাপমাত্রা ও চাপ স্থির। তো যদি আমরা এটাকে সমান সমান দেই তাহলে কি হবে? r সমান সমান k ইনটু 1/√d। k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যা আমরা জানি যে সমানুপাতিক সমীকরণকে সমান সমান সমীকরণ এরকম ইকুয়াল সমীকরণে নিয়ে আসতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন পড়ে, সেটা হলো k। তো এই হচ্ছে গ্রাহামের সূত্র এবং তার গাণিতিক প্রকাশ। কিন্তু বিজ্ঞানী গ্রাহামের এই সূত্র দিয়ে দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসের ব্যাপন হার এবং তার দুইটা ভিন্ন গ্যাসের যে আলাদা আলাদা ঘনত্ব আছে এই দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করলে একটা গ্যাসের ব্যাপন হার এবং একটা গ্যাসের ঘনত্ব যদি আমরা জানা থাকে তাহলে অন্য গ্যাসের যে কোনো একটা জানা থাকলে আরেকটা বের করা যায়, এবং এটা এই সূত্র প্রতিপাদনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। মানে দুইটা গ্যাস A এবং B, দুইটা গ্যাস যাদের দুইটারই ব্যাপন হার আমরা, দুইটারই আণবিক ভর আমরা জানি, দুইটারই ঘনত্ব আমরা জানি, তারপরে একটার ব্যাপন হার জানা থাকলে আরেকটার ব্যাপন হার জানা সম্ভব, এবং এটা দুইটা গ্যাসের ক্ষেত্রে তুলনা করব আমরা। তো গ্রাহামের সূত্রানুসারে আমি যদি দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস নিয়ে একটু আলোচনা করি, মনে করি A হলো একটা গ্যাস, মনে করি A হচ্ছে একটা গ্যাস। এই A এর আমি একটু এই পাশে লিখি, যদি বোর্ডটা একটু কম দেখা যাচ্ছে, এইখানেই লিখি। যদি A একটা গ্যাস এবং B একটা গ্যাস, দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস, A এর ব্যাপন হার আমরা যদি ধরি R1 আর B এর ব্যাপন হার যদি আমরা ধরি R2, A এর ঘনত্ব যদি আমরা ধরি D1 আর B এর ঘনত্ব যদি আমরা D2 ধরি, তাহলে A এর ক্ষেত্রে লেখা যায় R1 সমানুপাতিক 1/√d1, B এর ক্ষেত্রে লেখা যায় R2 সমানুপাতিক 1/√d2। তো এই ক্ষেত্রে লেখা যায় R1 সমান সমান k ইনটু 1/√d1 আর R2 সমান সমান k ইনটু 1/√d2। এটা একই তাপমাত্রা ও চাপে দুইটা গ্যাস আমরা নিছি, একই তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে। A এর যে তাপমাত্রা চাপ এবং B এর সেই তাপমাত্রা ও চাপ, আমরা দুইটা গ্যাসের পরীক্ষা একই তাপমাত্রায় করতেছি। মানে সূত্রটা তো একটা গ্যাসের পরীক্ষায় করা হয়। বিজ্ঞানী গ্রাহাম যখন একটা গ্যাস নিয়ে পরীক্ষা করছে তখন একটা গ্যাসের তাপমাত্রা এবং চাপকে স্থির রাখছে। আমরা দুইটা গ্যাসের সাথে তুলনা করার জন্য একই তাপমাত্রা ও চাপে দুইটা গ্যাস নিছি, A এবং B। A এর ব্যাপন হার R1, ঘনত্ব D1, সেই হিসেবে আমরা ব্যাপন হারের সমীকরণ পাইছি R1 সমান হলো k ইনটু 1/√d1 এবং R2 সমান সমান k ইনটু 1/√d2। আমি যদি এই প্রথম গ্যাসের যে ব্যাপন হার A গ্যাসের ব্যাপন হারটাকে B গ্যাসের ব্যাপন হার দ্বারা ভাগ করি, তোমাদের বইয়ে ব্যাপনের যে সূত্র যেভাবে আছে আমি ঠিক ওইভাবে হুবহু না লিখে আমি আমার মতো করে বোঝানোর মতো করে লিখতেছি। ওরা এখানে 1 নং 2 নং সমীকরণ দিয়েছে, আমি যে বলতেছি A গ্যাসের ব্যাপন হারকে B গ্যাসের ব্যাপন হার দিয়ে ভাগ করলাম, তাতে এই কথা আর ওই কথার মধ্যে তেমন কোনো পার্থক্য বোঝায় না। তো যদি এটা 1 নং আর এটা 2 নং দেই, এই 1 নং কে যদি আমি 2 নং দ্বারা ভাগ করি তাহলে R1 ভাগ R2 সমান সমান হয় k ইনটু 1/√d1 k ইনটু 1/√d2। যদি আমরা এটা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত R1/R2 কে যদি কাটা যায় তাহলে 1/√d1 ইনটু √d2/1 আরো সংক্ষেপ করা যায়। পরবর্তীতে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমরা আরো সংক্ষেপ করব। তো √ওভার দিয়ে একবারে d2/d1, এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। তোমরা খাতা এরকম ধারাবাহিকভাবে লিখতে থাকবে, যদি সামনে খাতা কলম নিয়ে বসো তাহলে এরকম লিখতে থাকবে, এবং সমীকরণগুলো মাঝখানে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো বইয়ে লেখা আছে। আর আমাদের ক্লাসগুলো বারবার প্রয়োজনে রেকর্ড করা ক্লাসতে বারবার প্রয়োজনে দেখে নিবা, একই কথা কয়েকবার শুনলে তখন আর ভালো করে বুঝতে পারবে। তো এটা হচ্ছে যদি কোনো গ্যাসের
দুইটা গ্যাসের ঘনত্ব আমরা জানা থাকি, তাহলে একটা গ্যাসের ব্যাপন হার কোনোভাবে জানতে পারলে আরেকটা গ্যাসের ব্যাপন হার আমরা জানতে পারবো। তাহলে এটা দিয়ে বিভিন্ন গ্যাসের, দুইটা গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হারের যে গাণিতিক সমস্যাগুলো এগুলো আমরা সমাধান করতে পারবো। এখন ঘনত্বের সাথে আণবিক ভর এবং আয়তনের একটা সম্পর্ক আছে। আমরা জানি ঘনত্ব সমান সমান, কোনো গ্যাসের ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। কোনো গ্যাসের ঘনত্ব সমান সমান হলো ভর বাই আয়তন। আমরা যদি এখন ঘনত্বটাকে আণবিক ভর এবং আয়তনের সাথে নিয়ে আসি, তাহলে এই 3 নং সমীকরণটা এখানে থাকুক, 3 নং সমীকরণকে আরেকটা রূপ দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে অন্য কোনো বিষয় দিয়ে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে। যেমন ঘনত্ব যদি এখানে d সমান সমান হয় m/v, ভর বাই আয়তন, যেহেতু তাহলে এখন এখানে যদি প্রথম গ্যাসের a গ্যাসের ক্ষেত্রে d1 যদি হয় m1/v1 আর d2 যদি হয় m2/v2, বইয়ে লেখা আছে, তোমরা এগুলো আলোচনা করবা, তোমরা এখানে দেখে নিজেরা বুঝে নিবা। এই d1 সমান সমান হলো m1/v1 আর d2 হলো m2/v2। তো আমরা শুরুতেই বলছিলাম দুইটা গ্যাসের তাপমাত্রা ও চাপ একই। অ্যাভোগাড্রো সূত্রে কিন্তু বলা ছিল যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। তো আমরা যেহেতু এক মোল গ্যাসের ক্ষেত্রে হিসাবটা করতেছি বা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে হিসাব করতেছি, তাহলে সকল ওই নির্দিষ্ট পরিমাণ যদি গ্যাস হয় তাহলে আয়তন সমান হবে। অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন বা একই পরিমাণ গ্যাসের আয়তনও সমান হয়। তাহলে v1 আর v2 ভিন্ন হবে না, তাহলে v1 এবং v2 সমান হবে। এখন আমরা যদি v1 আর v2 সমান ধরি, মানে মোট আয়তনটাকে একটা v ধরি, তাহলে এখানে d1 এর পরিবর্তে এখানে কি লেখা যায় m1/v আর এখানে d2 এর জায়গায় লেখা যায় m2/v। যেখানে দুইটা গ্যাসের আয়তন ভিন্ন না, তাহলে একই আয়তন যদি হয় তাহলে v লেখা যায়। তো এখন আমরা যদি এই 3 নং সমীকরণকে এখন ওই d1 আর d2 সমান যে মানগুলো পাইলাম, ওই মানগুলো যদি আমি 3 নং সমীকরণে বসাই, তাহলে কি লেখা যায় r1/r2 সমান সমান রুট ওভার এই d2 এর জায়গায় হলো m2/v আর এটা হলো m1/v। v যদি কাটা যায় তাহলে r1/r2 এটা সমান সমান হয় রুট ওভার m2/m1, যেখানে v কাটা। তাহলে এটাও আরেকটা সমীকরণ, 4 নং সমীকরণ। তো সবগুলোই তো হচ্ছে একটা আরেকটার সাথে সম্পর্কিত। যেমন এখন যদি আমি দুইটা গ্যাসের আণবিক ভর, হ্যাঁ সহজেই আমরা জানি কোন গ্যাসের আণবিক ভরটা আমরা সহজে জানতে পারি। ঘনত্ব তো নির্ণয় করতে হয়, বা অনেক সময় ঘনত্ব দেওয়া না থাকলে বের করে নিতে হয়, কিন্তু আণবিক ভর আমরা মুখে মুখেই বলতে পারি। পারমাণবিক ভর হিসাব করে আণবিক ভর সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এখন আমি দুইটা গ্যাসের যদি আণবিক ভর দেওয়া থাকে এবং একটা গ্যাসের ব্যাপন হার দেওয়া থাকলে আমি আরেকটা গ্যাসের ব্যাপন হার নির্ণয় করতে পারি। অর্থাৎ ঘনত্ব থেকে তুলনা করে আমরা আণবিক ভর পর্যন্ত চলে আসলাম। তো এই যে দুইটা সমীকরণ হলো। এরপরে হার বলতে যে বোঝায় হচ্ছে একক সময়ে পরিবর্তন। ব্যাপন বলতে যেমন বোঝায় যে কোনো গ্যাসটা ছড়িয়ে পড়া, একটা গ্যাস সম্পূর্ণ ছড়িয়ে পড়তে তার যে নির্দিষ্ট আয়তন ছিল, এই আয়তনটা ছড়িয়ে পড়তে যে সময় লাগে, ওই সময় দিয়ে যদি ভাগ করি তাহলে তো সরাসরি ব্যাপন হার নির্ণয় করা যায়। তো আমরা সরাসরি ব্যাপন হার নির্ণয় করতে পারবো। যেমন আমরা যদি মনে করো এই গ্যাস তো আমরা এই গ্যাসের কত আয়তন ছিল, এই গ্যাসের আয়তন ছিল v, ধরে নেই এই গ্যাসের সময় লাগছে হলো t1, মানে এই v আয়তনের এই গ্যাসটা ছড়িয়ে পড়তে সময় লাগছে হচ্ছে t1 সময়। তাহলে এই t1 সময় দিয়ে মোট আয়তন যদি ভাগ করি তাহলে একক সময়ে v/t1 এই পরিমাণ, এটা হচ্ছে একক সময়ে গ্যাসটা ছড়িয়ে পড়ার আয়তন। তাহলে একক সময়ে যে পরিমাণ গ্যাস ছড়িয়ে পড়ছে ওইটাই তো তার ব্যাপন হার, একক সময়ের পরিবর্তনটাই হার। তাহলে এই গ্যাসের ব্যাপন হার হলো ব্যাপন হার r1 সমান হয় v/t1। অনুরূপভাবে যদি আমরা b গ্যাসের ক্ষেত্রে ধরি, b গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন ধরব কি, আয়তন তো v, দুইটা গ্যাসের আয়তন তো সমানই, তাপমাত্রা এবং চাপ যেহেতু স্থির, তাহলে b গ্যাসের আয়তন আমরা ধরলাম, আমরা জানি v, এবং এই গ্যাসটা যেহেতু ভিন্ন গ্যাস তাদের ব্যাপন হার আণবিক ভর ঘনত্বের ভিন্নতা আছে, এইজন্য এর ব্যাপন সময় লাগবে মনে করো অন্য আরেকটা সময় t2। তাহলে b গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হারটা কি হয়? b গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার তার আয়তনটাকে সময় দিয়ে ভাগ করলে হয় v/t2। তাহলে r2, b গ্যাসের ব্যাপন হার ছিল r2 সমান কি হলো v/t2, যেটা বইয়ে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা আছে, তোমাদের সামনে বই
রাখতে হবে যেন সহজ হয়, কারণ আমরা পুরোপুরি একটা বোর্ডে না মুছে এই সম্পূর্ণ লিখে রাখতে পারবো না, এই জন্য বই রাখবে। তাহলে আমরা R1 এর এবং R2 এর আরেকটা মান পাইলাম। যদি 2 নং এবং 3 নং যে কোনো এক জায়গায় R1 এবং R2 এর এই মানগুলো বসিয়ে দেওয়া যায়, তাহলে R1/R2 সমান সমান, আমি এখানে নিচে যদি দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে এখানে R1/R2 সমান ওইখানে লেখা যায়, উপরে R1 পেছিলাম হলো V/T1 আর নিচে হলো V/T2। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, V কাটা গিয়ে T2 উপরে উঠে যায়, তাহলে হয় T2/T1। তাহলে আমরা কি বের করলাম, সরাসরি ব্যাপন হার বের করে দেখলাম R1/R2 সমান সমান হয় T2/T1। তাহলে মাঝখানের এইটুকু বাদ দিয়ে আমি যদি সমীকরণটাকে আবার লিখি R1/R2 সমান সমান T2/T1, এটাও তো আরেকটা সূত্র হয়। যদি আমি ব্যাপিত হওয়ার সময় কোনো দুইটা গ্যাসের ব্যাপিত হওয়ার সময় জানি, তাহলে একটা গ্যাসের হার জানলে আরেকটা গ্যাসের হার বের করা যায়। তখন সব মিলিয়ে এই সবগুলো সমীকরণ একত্রে তুলনা করলে এরকম লেখা যায় যে R1/R2 এটা সমান সমান একবার হইছে √D2/D1, এটা সমানই আবার √M2/M1 লেখা যায়, কারণ দুটো যেহেতু সমান সব। আবার R1/R2 সমান সমান এটা T2/T1। এই সূত্রটার ভিতরে এই 6 ধরনের সূত্র, আমরা 6টা সূত্র এটা বের করতে পারবো, কারণ এখানে প্রত্যেকের সমান। এখানে যে গাণিতিক সমস্যা, ব্যাপন হারের যে গাণিতিক সমস্যা, আমরা আমাদের বোর্ডের যে প্রশ্নগুলো দেওয়া থাকে বইয়ের পিছনে, আমরা বেশি বোর্ডের প্রশ্নগুলো যদি একটু দেখি, তাহলে দেখবো যে প্রায় প্রতিটা বোর্ডেই এই ব্যাপন হার নিয়ে গাণিতিক সমস্যা দেওয়া আছে। সেই ক্ষেত্রে কোথাও ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর চাইছে, তাহলে ঘনত্ব এবং আণবিক ভর চাইছে, যেমন এইটার সাথে এটার একটা সম্পর্ক, এটা যদি আমি 1 নং সূত্র ধরি, এইটার সাথে তো এটারও আরেকটা সম্পর্ক, এটা দ্বিতীয় সূত্র হয়। আবার এইটার সাথে এটারও আরেকটা সূত্র, এটা তৃতীয় সূত্র। মানে ব্যাপন হার জানা থাকলে আণবিক ভর দিয়ে যদি ব্যাপন হারের কোনো প্রশ্ন বা গাণিতিক সমস্যা দিয়ে থাকে, তাহলে এই সূত্র এইটা R1 আর R2 সাথে M1 M2। আবার ঘনত্ব দেওয়া থাকলে এইভাবে, অথবা ঘনত্ব দিয়ে আণবিক ভর তাহলে এটাও তো আরেকটা সূত্র, এটা যদি চতুর্থ সূত্র হয়। এই ঘনত্ব দিয়ে যদি ব্যাপনের হার সময় দেওয়া থাকে, তাহলে এটা পঞ্চম সূত্র। আবার এইটার সাথেও তো এটা, তাহলে এটা 6 নাম্বার সূত্র। এই চিহ্নগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করো, এই মুহূর্তে যদি বুঝতে নাও পারো, এটা তো রেকর্ড করাই থাকলো, তুমি বারবার এটা টেনে দেখতে পারবা। তাহলে এখানে 6 ধরনের সূত্র আছে এবং প্রত্যেকটাই সূত্রেরই অঙ্ক আছে। এখন আমরা এখানে বই সামনে নিয়ে যখন বিভিন্ন টপিকের অঙ্ক নিজে করো, তোমাদের জন্য যেগুলো বইয়ে দেওয়া আছে, সেইখান থেকে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একই রকম অঙ্ক, যেগুলো নিয়ম, একই নিয়মে যদি 4-5টা অঙ্ক থাকে, তার মধ্যে থেকে একটা অথবা 2টা অঙ্ক করাইতে পারবো অনলাইনে। তো অনুরূপ অঙ্কগুলো তোমরা নিজেরা আবার বাসায় বসে বসে করতে হবে, একই রকম অঙ্ক। তো এই জন্য আগে প্রথমে এই সূত্রগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। যে এই সূত্রগুলো আমরা ব্যাপন হার থেকে অনেকগুলো সূত্র পাইলাম, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে সূত্র পেয়েছি, বয়েলের সূত্র থেকে, এরকম বিভিন্ন সূত্র থেকে আমাদের গাণিতিক সমস্যার সমাধানের সূত্র পাওয়া গেছে। এই হচ্ছে ব্যাপন সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো আমাদের এই অধ্যায়ে যে বর্ণনামূলক সূত্রগুলো ছিল, গ্যাসের সূত্রসমূহ, তার মধ্যে বয়েলের সূত্র আমরা পড়ছি, চার্লস বা গেলুসের সূত্র পড়ছি, এবং বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র পড়ছি। এই 3টা সূত্রকে সমন্বয় করে আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছি। আদর্শ গ্যাস সমীকরণের কিছু বিষয় আছে যেগুলো বাস্তব গ্যাস মেনে চলে না, সেইগুলো আলোচনা করে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ প্রতিপাদন করছি। এরপরে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক ব্যাখ্যা দিছি। তারপরে আজকে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের আলোচনা করলাম। তো এই হচ্ছে আমাদের সিলেবাসে আলোচনা করার মতো সূত্র। এখন এই সূত্রগুলো দিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমাদের সৃজনশীল প্রশ্নে সূত্রের প্রতিপাদনের চেয়ে গাণিতিক সমস্যাগুলোই প্রাধান্য পায়। এই জন্য মূল বিষয়গুলো হচ্ছে গাণিতিক সমস্যা। তো আমরা আগামী ক্লাস থেকে তোমাদের সামনে বই থাকবে এবং বইয়ের বিভিন্ন নিজে করে আমরা কত কত পৃষ্ঠা, যেমন আমাদের যে বুক লিস্ট অনুযায়ী যে প্রথম বই, এই বইয়ের আলোকে আমরা বিভিন্ন পৃষ্ঠা বলে বলে এক নাম্বার বলে বলে সেই অঙ্কগুলো করব, যাতে তোমাদের সামনে বই থাকে, অঙ্কের কথাগুলো থাকে। এইভাবে অনলাইনে তো আর বইয়ের কথাগুলো সামনে নিয়ে সরাসরি বোঝানো সম্ভব নয়। সেটা আমরা আগামী ক্লাস থেকে গাণিতিক সমস্যা আলোচনা করব। তো এখন
এই অধ্যায়ের এই সূত্রগুলোর পর আরো বর্ণনামূলক কিছু আলোচনা আছে, সেগুলোর একটু ধারণা দিয়ে রাখি যে তোমাদের নিজে নিজে কতটুকু পড়তে পারবা বা আমাদের কতটুকু পড়াতে হবে। তো এই অধ্যায়ের পরেই আছে হচ্ছে এই সূত্রগুলোর উপর ভিত্তি করে গ্যাসকে কিভাবে সিলিন্ডারজাত করা হয়, কিভাবে বেশি পরিমাণ গ্যাসকে অল্প জায়গায় সংরক্ষণ করা যায়। এরপরে বায়ুমণ্ডলের বিভিন্ন অংশে আমাদের বিভিন্ন চক্র গঠিত, নাইট্রোজেন চক্র, পানি চক্র, এগুলোর আলোচনা আছে। পানি নিয়ে আলোচনা করা আছে, পানির বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে, পানির ক্ষরতা, এগুলো নিয়ে আলোচনা করা আছে। আবার হচ্ছে অ্যাসিড এবং ক্ষার নিয়ে আলোচনা করা আছে। এই সবগুলো আলোচনার মধ্যে যেগুলা পানি দূষণের যে কারণ, বিভিন্ন কারণে পানি দূষিত হয়, এই বিষয়গুলো অন্তত আমাদের অনলাইনে ক্লাসে এইভাবে আলোচনা করার কিছু নাই। এগুলো তোমাদেরকে বাসায় বসে বসে করতে হবে। কিন্তু অ্যাসিড, ক্ষার, নাইট্রোজেন চক্র, বিভিন্ন বিক্রিয়া, ক্ষরতা, পানির বিভিন্ন মানদণ্ড এসএসসিতে যেগুলো আলোচনা ছিল, যেমন বিওডি, সিওডি, টিডিএস, এগুলো আলোচনা আমরা করব। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে এই গ্যাসের বিভিন্ন বিষয় গাণিতিক ভাবে নির্ণয় করা যায়। তার মধ্যে গ্যাস অণুসমূহের বিভিন্ন ধরনের বেগ আছে। যেমন আমরা যে গ্যাসের বেগ যে হিসাব করি, দেখা যায় যে একটা পাত্রে অনেকগুলো গ্যাসের অণু থাকে, অসংখ্য গ্যাসের অণু থাকে, এবং কিছু কিছু গ্যাসের অণু পাত্রের দেয়ালের কাছাকাছি থাকে, আবার কিছু কিছু থাকে হলো পাত্রের ভিতরে। সবগুলোর সাথে সবগুলো অণুর গতিবেগ সমান হয় না। এই জন্য প্রকৃত বেগ এবং গ্যাসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে, গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে একটা নির্দিষ্ট সঠিক বা নিখুঁত একটা বেগের মান হিসাব বা ব্যবহার করতে হয়। এই জন্য দেখা গেছে 3 ধরনের বেগ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে ছিল গড় বেগ, সম্ভাব্যতম বেগ, তারপর বর্গমূল, গড় বর্গ বেগ। তো গ্যাসের গাণিতিক সমস্যা সমাধান করতে এই বেগগুলো কাজে লাগে। তাই গড় বেগ কি জিনিস? গড় বেগ তো আমরা বুঝি যে গ্যাস অণুসমূহের সবগুলোর গতিবেগ আলাদা আলাদা ভাবে নির্ণয় করে যোগ করে অনুসংখ্যা দিয়ে ভাগ করলে যে বেগ হয় এটা হলো গড় বেগ। তো এই গড় বেগের এই মানটাও একবারে গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে খুব বেশি একবারে নিখুঁত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গড় বেগের মান দিয়ে অঙ্ক করলে বা গাণিতিক সমস্যা সমাধান করলে নির্ভুল মান পাওয়া যায় না। দেখা যায় মানের চেয়ে ভিন্ন একটু বেশি মান, প্লাস মাইনাস অনেকটা ডিফারেন্স হয়ে যায়। তো এই জন্য গ্যাসের অণুসমূহের বেগ নির্ণয় করার ক্ষেত্রে বা বেগ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত হচ্ছে বর্গমূল, গড়, বর্গবেগ। তাহলে আমরা এখন আলোচনা করব বর্গমূল, গড়, বর্গবেগ। এই বর্গমূল, গড়, বর্গবেগ কি? গ্যাস অণুসমূহের প্রতিটির আলাদা 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 ভাবে গতিবেগ নির্ণয় করার পর সেগুলোকে দেখো, আমি মনে করি যে একটা পাত্রে n সংখ্যক গ্যাসের অণু আছে। তাহলে প্রথম অণুর গতিবেগ হলো c1, দ্বিতীয় অণুর গতিবেগ হচ্ছে c2, এরকম তৃতীয় অণুর গতিবেগ হলো c3, এইভাবে n সংখ্যক অণুর গতিবেগ হলো cn। এটা লিখলাম হচ্ছে গ্যাস অণুসমূহের বেগের সমষ্টি। কারণ আমি যদি এইগুলোকে প্রত্যেকটা বেগ নির্ণয় করার পর এবং বেগটাকে যদি বর্গ করি, তাহলে এটা হলো বর্গ বেগের সমষ্টি। গ্যাস অণুসমূহের প্রত্যেকটার আলাদা আলাদা কি নির্ণয় করলাম? বেগ নির্ণয় করলাম। বেগ নির্ণয় করে এটা কি হইলো? বর্গ বেগের সমষ্টি। তো বর্গ বেগের সমষ্টি যেটা, এরপরে এটাকে আমরা যদি অনুসংখ্যা দিয়ে ভাগ করি, অনুসংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হবে গড় বর্গবেগ। প্রথমে ছিল বর্গবেগের সমষ্টি, সেটা আমি লিখি বর্গবেগ। প্রথমে ছিল বর্গবেগ, তারপরে এটা যেহেতু গড় করছি, তাহলে এটা কি হয়ে গেল? গড় বর্গবেগ। তারপরে এই মানটাকে পুরোটাকে বর্গমূল করি, তাহলে এটা হচ্ছে বর্গমূল, বর্গমূল, গড় বর্গবেগ। এই বর্গমূল, গড় বর্গবেগ নির্ণয় করে তিনি একটা মান পেয়েছি যে c = √3RT/m। তো এইটাও একটা গ্যাসের বর্গমূল বেগ নির্ণয়, বর্গমূল, গড় বর্গবেগ নির্ণয় করার একটা গাণিতিক সমস্যা সমাধান করার একটা অঙ্ক, যে c = 3RT/m। তো এই বর্গমূল, গড়
বর্গবেগ দিয়েও আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তবে এই ক্ষেত্রে মোলার গ্যাস দ্রবকের যে মান, বিভিন্ন অঙ্কে মোলার গ্যাস দ্রবকের যে প্রতীক থাকে আর এর তো আমরা বিভিন্ন এককে মান দেখছি। এই বিভিন্ন এককে আর এর যে মান, এই আর এর মানগুলো ব্যবহারের সময় অন্যান্য মানগুলো আর এর মানের সাথে মিলিয়ে নিতে হয়, এবং এটা কিভাবে মিলিয়ে নিতে হয় অঙ্ক করার সময় আমাদের এটাই বেশি বেশি খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আজকের যে আলোচনা আমরা করলাম গ্রাহামের ব্যাপন সূত্র এবং বর্গমূল গড় বর্গবেগ, এরপরে আমাদের হচ্ছে বিভিন্ন সূত্র এবং সূত্র দিয়ে গাণিতিক সমস্যা সমাধান। আমি আজকে এই প্রয়োজনীয় বা এত দিনের আলোচনায় যে সূত্রগুলো পাইছি এই সূত্রগুলো একটু লিখে দিব। যেমন এক নাম্বার আমরা একটা সূত্র পাইছি বয়েলের সূত্র থেকে P1V1 = P2V2। এই সবগুলো সূত্র একসাথে লিখে রেখে যখন আমরা অঙ্ক করব তখন কোন সূত্র দিয়ে মানে কোন অঙ্ক কোন সূত্র দিয়ে হবে এটা আমাদের সহজে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা প্রথম সূত্র হলো P1V1 = P2V2। দ্বিতীয় সূত্র আমরা এরকম পাইছিলাম V1/T1 = V2/T2। তৃতীয় সূত্র যেমন আমরা পাইছি P1V1/T1 = P2V2/T2। এটা হলো গ্যাস সূত্র দ্বয়ের সমন্বয় করে আমরা এই সূত্র পাইছি। তারপরে আমরা 4 নাম্বার সূত্র এরকম পাইছিলাম যে PV = nRT। তো এই সূত্রটাকে একটু ভেঙে আরেক ভাবে লেখা যায় PV = n এর জায়গায় n = আবার মোল সংখ্যা হলো W/n, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল পাওয়া যায়। তাহলে PV = এখানে W/nRT এরকম পাওয়া যায়। তারপরে আমরা ডাল্টনের সূত্র থেকে পেয়েছিলাম PMVm = P1V1 + P2V2। যদি আরো গ্যাস নিতাম তাহলে এরকম ডট ডট দিয়ে অনেকগুলা গ্যাস দুইটা তিনটা অনেক সময় মিশানো হয়, তাহলে এই সূত্র পাইছি। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে মাত্র যেটা পাইলাম আজকে যেটা পাইছি R1/R2 = √D2/D1 = √L2/M1 = T2/T1। এর ভিতরে আবার 6টা সূত্র আছে। 8 নাম্বার সূত্র আমরা যেটা বর্গমূল গড় বর্গবেগের C = √3RT/m। তাহলে এই সূত্রগুলো ছাড়াও আরো দুই একটা সূত্র আমাদের আলোচনায় যখন আসবে, যেমন তোমার গতিবেগে একটা সূত্র ছিল যে 9 নাম্বার সূত্র যে E কে সমান, এখানে দেখা যায় না নাকি দেখা যায়, এটা ছিল KE/EK = 3/2RT 3/2nRT। এরকম একটা সূত্র আছে। এটা আমরা যখন গতিশক্তিতে আলোচনা করব তখন এই সূত্র নিয়ে যখন অঙ্ক করব তখন আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রাপ্ত সূত্র, যেগুলো বিভিন্ন গ্যাস সূত্র থেকে আমরা পাইছি। এই সূত্রগুলোর অঙ্ক করা শেষ হয়ে গেলেই আমাদের অধ্যায়ের একটা বড় অংশ শেষ, এবং এই অংশগুলো থেকে তোমাদের বোর্ডে বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল আসে। আর লেখচিত্রের যে ব্যাখ্যা পড়ছিলাম ওই লেখচিত্রের ব্যাখ্যা দিয়ে আমরা যখন দুই একটা সৃজনশীল আলোচনা করব তখন তোমরা সৃজনশীলটা পুরোপুরি বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে চাপের যে মান প্রথম ক্লাসগুলোতে লিখে দেওয়া হয়েছিল, চাপের বিভিন্ন মান, বিভিন্ন এককে চাপের যে মান, বিভিন্ন এককে আর এর মান এবং আয়তনের যে বিভিন্ন এককে মান, এই মানগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। আমি অঙ্ক করানোর আগে এক পাশে বিভিন্ন চাপের বিভিন্ন মান এবং আয়তনের বিভিন্ন মান লিখে রেখে তারপরে তোমাদের অঙ্কগুলো করাবো। তো আমার ক্লাসটা সাধারণত শনিবারে 10টায় ছিল, কিন্তু শনিবারে বিভিন্ন কারণে সমস্যা হয়, দেখা যায় যে ছুটি ছিল অথবা বিদ্যুৎ বিভ্রাট ছিল। 2 সপ্তাহ যাবত আমি বুধবারে নিচ্ছি, এখন দেখা যাচ্ছে শনিবারে চেয়ে বুধবারেই আমার জন্য ভালো হয়। এই জন্য আমি এখন থেকে প্রতি বুধবার তোমাদের ক্লাস নিব। তো আজকে এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে এই সূত্রগুলো এবং বিভিন্ন মানগুলো একটু দেখবা, বই যেখানে যেভাবে আছে এটা দেখে প্রস্তুতি নিয়ে আসবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।